আজকের অনুষ্ঠানের পরিচালক এবং আমাদের অন্যান্য আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধী, তো আমি আলোচনা করছিলাম আয়োজকদের সাথে যে আমার এন্ট্রি পয়েন্টটা কীভাবে হবে। তো বললো আপনি তো পাবলিক হেলথ নিয়ে কাজ করেন, তাহলে এটার সাথে মিলিয়ে দেন একটা আর কি। তো আমি চেষ্টা করব কিছুটা মেলানোর। আর এমনি যে বিষয়টা ন্যায্য নগর ইশতেহার এবং আজকের বিষয় হচ্ছে মোবিলিটি ট্রানজিশন এবং নগরের আপনারা যদি ধারণাগত বিকাশ দেখেন যে প্লেটো অ্যারিস্টটলের মধ্যে প্লেটোর যে রিপাবলিক আছে, রিপাবলিকের গোড়ার কথা ছিল ন্যায় সংক্রান্ত ধারণা এবং এটা নগর রাষ্ট্রের মধ্যেই, এবং উনি যে নগর রাষ্ট্রের কল্পনা করেছিলেন তার সদস্য সংখ্যা বলেছেন 5040 জন, বাট আদতে উনি এক্সক্লুড করেছেন নারীদের, শিশুদের, ওখানকার ইমিগ্রেন্ট ওয়ার্কার যারা আছে, হ্যাঁ, সব মিলিয়ে তারা দেখা যাচ্ছে যে সংখ্যাটা, এবং দাসদের প্রায় 20,000-এর বা আরও বেশি হয়তো হতে পারে আর কি। তো তারপরেও ছোট একটা নগর, কারণ ওনাদের ধারণা ছিল নাগরিকরা পরস্পরের সাথে, যেটা আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি বলি, পরস্পরের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং অ্যারিস্টটলও কিন্তু সেরকম নগরকে মনে করেছিলেন যেখানে নাগরিকরা পরস্পরের সংস্পর্শে আসবে এবং ন্যায় বিচারের সাধনা করবে। তো সেই অর্থে নগরের সাথে ন্যায্যতা, ন্যায় বিচার এগুলা ভীষণভাবে যুক্ত। এবং এরপরে আমরা ইতালিয়ান একজন দার্শনিক আছে আগামবেন, উনিও গ্রিক যে পুলিশ শব্দ এবং সিটি, এই দুইটার মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করেছেন। বলেছেন যে পুলিশে যেটা হচ্ছে নাগরিকরা রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠে এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু সিটির মধ্যে যেটা হচ্ছে প্রশাসনিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এই নাগরিক সক্রিয়তা অধীন হয়ে যায়। তো সেইটার জায়গায় উনি চেয়েছেন যে নাগরিক সক্রিয়তা ফিরে আসুক। তো আমার মনে হয় এই অভ্যুত্থানের পরবর্তীতে যেটা মনে হয়েছে যে এই শহরটা অনেক বেশি রাজনৈতিক হয়ে উঠেছে এবং সেই অর্থে আমরা নাগরিক হয়ে উঠছি। তো এই জায়গাটা আমি মনে করি যে অবশ্য গুরুত্বপূর্ণ। এবং এটার সাথে সাথে আমাদের এখানে যে মোবিলিটির ধারণা এবং মোবিলিটি জাস্টিসের ধারণাটা এসছে, কারণ একসময় ট্রান্সপোর্ট জাস্টিসের কথাটা এসেছিল। কারণ ট্রান্সপোর্টে আমরা দেখা যাচ্ছে যে সবার জন্য একই রকম ট্রান্সপোর্ট হচ্ছে না এবং সবাই একই রকম অ্যাক্সেস পাচ্ছে না, এবং এইখান থেকে কিন্তু পরে দেখা গেল শুধু এটা ট্রান্সপোর্টের সাথে যুক্ত না, মোবিলিটি একটা সোশিও কালচারাল কনস্ট্রাক্টও। কারণ আপনার ট্রান্সপোর্ট থাকলেও একটু আগে আলোচনা এসে যারা ডিসেবল তারা সেটার উপযোগী কিনা সেটা আছে, বা আপনি মুভ করতে পারবেন কিনা, আলো আছে কিনা, সেখানে একজন নারী মুভ করার ক্ষেত্রে হয়তো স্বচ্ছন্দ নাও বোধ করতে পারেন। আপনার এখানে জিওগ্রাফিক্যাল টেরেইন আছে, অনেক কিছু আছে যেগুলো আপনার ফলে কে মুভ করবে, কে কোন শর্তে মুভ করবে এবং কে মুভ করতে পারবে না, এগুলো কিন্তু আপনি রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এখান থেকে চলে গেছেন এবং চট করে ঢুকে পড়তে চান, সেটাও কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই হয়েছে। তো কাজেই মুভ করাটা কিন্তু রাজনৈতিক বিষয়ও বটে আর কি। তো আমি চলে যাই আমাদের পাবলিক হেলথে, কারণ আমাদের এই যে পাবলিক ট্রান্সপোর্টের যে আলোচনা এসেছে এটা পাবলিক গুডসও বটে, কারণ পাবলিক গুডসের সংজ্ঞা আছে, আমি সংজ্ঞাতে যাব না। স্বাস্থ্যকেও আমরা মনে করি যে পাবলিক গুডস, যেটা বা অধিকারের জায়গা থেকেও বলি। নগর নিয়েও কিন্তু অনেক আন্দোলন হয়েছে, আপনার হেনরি লাফাবের কথা জানেন যে রাইট টু দ্য সিটি, একটা মুভমেন্ট ছিল এবং পরে আরও অনেকে এটাকে বিকশিত করেছে। এবং এই যে নগরের মধ্যে একটা প্রক্রিয়া আছে যে তার এন্টায়ার যে পুঁজিবাদের যে সম্পদের কেন্দ্রীকরণের যে প্রক্রিয়া, ওয়েলথ অ্যাকুমুলেশন, ক্যাপিটাল অ্যাকুমুলেশন এবং সারপ্লাস ভ্যালু তৈরি করা, সেগুলো নগরে কিন্তু খুব ইন্টেন্সিফাইড হয়। তো যে কারণে যেটা হয় যে এখানে সব কিছুই তো একটা পণ্য চরিত্র লাভ করে, ফলে সবার একই রকম মোবিলিটির সুযোগ থাকে না। তো তো যাই হোক, পাবলিক ট্রান্সপোর্টের আলোচনাটা এই কারণে এসছে, কারণ আগে যেটা আমাদের পুরনো প্যারাডাইম ছিল যে মোবিলিটির মধ্যে শুধু অটোমোবাইলটাই ছিল সেন্ট্রালে। তো সেখান থেকে কিন্তু শুধু অটোমোবাইল না, অটোমোবাইলে যেমন এক্সক্লুশন ছিল, ইনইকুয়ালিটি ছিল, পাশাপাশি অনেক বেশি আলোচনা এসছে যে ওয়াকেবিলিটি, অনেক বেশি আলোচনা এসছে বাইসাইক্লেবিলিটি, অর্থাৎ এই জিনিসগুলো যে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেশন, কারণ এটার সাথে স্বাস্থ্যের একটা সম্পর্ক আছে। কারণ আমরা যদি ট্রান্সপোর্টের সাথে দেখি যে দুর্ঘটনা একটা বড় ব্যাপার, এবং আমরা আমাদের এই মুভমেন্টের পরে দেখেছি যে আমাদের এখানে এমার্জেন্সি কেয়ার কত দুর্বল, যে কারণে আমাদের অনেক আহত ছাত্রদেরকে কিন্তু প্রাণ দিতে হয়েছে। তো আমরা সেই কাজটাও আমরা দেখেছি যে আমাদের অ্যাক্সিডেন্ট বা ইনজুরির পরে যেটা হয়
যে আমরা যখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে বড় হাসপাতালগুলোতে নিয়ে যাই, সেগুলোতেও প্রপার এমার্জেন্সি কেয়ার নাই। প্রাইভেট হসপিটাল তো বাদই দিলাম, তারা ওখান থেকে আপনাকে রেফার করে দিবে। আরেকটা জায়গা হচ্ছে পলিউশন। তো আপনারা জানেন যে কারণেও কিন্তু মোবিলিটি জাস্টিসের আলোচনাটা এসছে, যেই উন্নয়ন হচ্ছে, মানুষ মোবাইল হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এর সাথে সাথে আমাদের এখানে পলিউশনও হচ্ছে। তো ফলে এই আলোচনাটাও কিন্তু এসছে যে আমরা জিরো কার্বন আমরা যদি শহর করতে চাই, আমরা যদি দূষণমুক্ত সার্বিকভাবে যদি বলে একটা দূষণমুক্ত, কারণ এর আগে আমাদের এখানে জানেন যে বেবি ট্যাক্স একটা ছিল, সেখানে জ্বালানির সাথে কিন্তু লেড ছিল, এবং সেই লেডের ফলে কিন্তু ব্যাপকভাবে আমাদের স্নায়ুতন্ত্রের কিন্তু বিশেষ করে শিশুদের, বহু শিশু এখনও আপনার লেড পলিউশনের কিন্তু শিকার হচ্ছে। সেটা হয়তো এখন জ্বালানি তেল থেকে না, অন্য সোর্স থেকে। তো আমাদের পরিবেশ দূষণের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই জ্বালানির কারণে, এবং তার ফলে বিশেষ করে শ্বাসকষ্ট এবং শ্বাসজনিত নানা রকম রোগ বালাই এখানে হচ্ছে। এটার সাথে সাথে যদি আপনি দেখেন যে মোবিলিটি যেমন একটা সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে, ইমোবিলিটিও কিন্তু একটা সমস্যা তৈরি করে। আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, যে নগর জীবন আমাদেরকে যন্ত্র ব্যবহার এবং নানা কিছুর ফলে একটা বড় অংশের বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের মধ্যে কিন্তু একটা সেডেন্টারি লাইফস্টাইল ডেভেলপ করেছে। আমরা হাঁটা চলা করি না, অ্যাক্টিভ না। তো ফলে যেটা হয়েছে যে আমাদের নানা ধরনের রোগবালাই এটার ফলেও কিন্তু তৈরি হচ্ছে, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেগুলো আমাদের এখানে কিন্তু খুবই কমন। তো ফলে নাগরিককে যদি আপনি সক্রিয় না করেন, আপনার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার উপর কিন্তু সেটা অনেক বড় কস্ট কিন্তু সে নিচ্ছে। তো আমরা সবসময় বলি যে আমরা এখন, আগে আমাদের সংক্রামক রোগ বেশি ছিল, এবং সেই সংক্রামক রোগের সাথেও কোভিডের সময় আমরা দেখেছি নগরী কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এখনকার যে মহামারীর যে প্যাটার্ন। তো সেই জায়গায়ও কিন্তু আমার কিন্তু আপনি যতই বলেন যে নগর পরিকল্পনার সাথে কিন্তু এটা যুক্ত। এবং আপনি যদি স্লামে যান, তাদের যে অন্যান্য নাগরিক সুবিধা, যেগুলো থেকে অনেক রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে, তাদের পানি, খাবারের পানি, তাদের আজকে পাবলিক টয়লেটের কথা বলেছেন, যে আমাদের এখানে পাবলিক টয়লেট ঢাকা শহরে মাত্র 103টা। তাহলে আপনি এখানে এত ভাসমান মানুষ, এবং এমনকি আপনার বস্তিতেও যদি যান, প্রতি 16 জনের জন্য একটা হাউসহোল্ডের জন্য একটা টয়লেট। তো ফলে যেটা হচ্ছে যে এটারও ডিস্ট্রিবিউশনের মধ্যে কিন্তু আমরা ন্যায্যতা বলি, হ্যাঁ ন্যায় বলি, সেটা নেই। এবং আমাদের সামগ্রিকভাবে যদি আমাদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে প্রাথমিক স্বাস্থ্য সেবা হওয়া উচিত সব কিছুর কেন্দ্রে, কিন্তু আমাদের যে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট এবং সিটি কর্পোরেশন অ্যাক্ট, সেটা অনুযায়ী এই দায়িত্বটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এই দায়িত্বটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো সক্ষমতাই নেই, তাদের লোকবল নেই, তাদের হাসপাতালও নেই। তো সব মিলিয়ে যেটা হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কাছে গেলে তারা বলে যে এটা স্থানীয় সরকারের দায়িত্ব, স্থানীয় সরকারের কাছে গেলে বলে যে সামগ্রিক দায়িত্ব তো স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা আমাদের ডাক্তার দেবে, তারা আমাদেরকে ওষুধ দিবে, পথ্য দিবে। তো সব মিলিয়ে যেটা হয়েছে যে এই যে পলিসি অ্যাম্বিগুইটি, এটার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবাটা পাচ্ছে না। আমাদের এখানে আরবান ডিসপেন্সারি মোট 6টা, স্থানীয় সরকারের অধীনে সারা দেশে 144টা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে। তো ফলে আমাদের এন্টায়ার হেলথ সিস্টেমটাই গড়ে উঠেছে রুরাল সিস্টেমটাকে কেন্দ্র করে, এবং ওখানে খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা আছে। 6,000 লোকের জন্য একটা কমিউনিটি ক্লিনিক, 20-25,000 লোকের জন্য ইউনিয়ন হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, 3 লক্ষ লোকের জন্য একটা উপজেলা হেলথ কমপ্লেক্স, 5 লক্ষ লোকের জন্য বা 6-7 লক্ষ লোকের জন্য আমাদের এখানে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল। কিন্তু আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সেটা কিন্তু নগরে ওইভাবে কোনো পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। তো ফলে আমাদের এখানে যদি ন্যায্য নগর গড়ে তুলতে হয়, আমার মনে হয় যে সংবিধানে তো ডেফিনেটলি আমাদের যেটা ম্যান্ডেটরি বা এনফোর্সেবল মানে রেসপন্সিবিলিটি রাষ্ট্রের জন্য, সেখানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসাবে অবশ্যই স্বীকার করে নিতে হবে। এবং বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যকে যদি সরকার পর্যায়ক্রমেও বাস্তবায়ন করে, এই মুহূর্তে প্রাথমিক স্বাস্থ্য তাকে বিনামূল্যে জনগণকে সরবরাহ করতে হবে। এবং অন্যান্য জায়গায় সেক্ষেত্রে সে যেটাকে বলে যে এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশনের জায়গা রাখতে পারে। কারণ শুরুতে একটা আলোচনা এসছে যে ফেয়ার সিটি, জাস্ট সিটি। তো এই আলোচনাটা আপনার অনেক আগে পোস্ট ডেভেলপমেন্ট লিডার বলে একটা বই আছে মাজিদ রাহনুমার,
সেখানে প্রথম বাক্য হচ্ছে জাস্টিস অ্যাজ ফেয়ারনেস আর জাস্টিস অ্যাজ সেমনেস। তো আমি কি সমানভাবে, এবং এমনকি প্লেটোও কিন্তু রিপাবলিকে জাস্টিসের সংজ্ঞা বলেছে, এটা হচ্ছে বর্গাকার, সব বাহু সমান, সব কোণ সমান। তো পরে আবার অনেকে বলছে না, এটা বর্গাকার ঠিক না, এটা রম্বসের মতো, সব বাহু সমান কিন্তু কোণগুলো হয়তো সমান না। তো এটা নিয়ে অমর্ত্য সেনের একটা গল্প আছে যে উনি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, যে ন্যায় বিচার কী, তখন দেখেন যে তিনজন ঝগড়া করছে একটা বাঁশি নিয়ে। তখন তাকে জিজ্ঞেস করলো, দেখে তোমরা এই বাঁশিটা নিয়ে ঝগড়া করছো কেন? তো একজন বলল যে ওর দুটো বাঁশি আছে, ওর তিনটা বাঁশি আছে, আমার কোনো বাঁশি নাই, কাজে বাঁশিটা আমি চাই। তো আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি বাঁশিটা চাও কেন? বলে আমি তো জঙ্গল থেকে বাঁশটা কেটে তারপর আমি বাঁশিটা বানিয়েছি, কাজে বাঁশিটা আমি চাই। তো তৃতীয় জনকে জিজ্ঞেস করলো যে তুমি বাঁশিটা চাও কেন? বলে হ্যাঁ, ওর দুইটা বাঁশি, আমার তিনটা বাঁশি, আরেকজনের বাঁশি নাই, কিন্তু ওরা কেউ বাঁশি বাজাতে পারে না, আমি বাঁশি বাজাতে পারি, কাজে বাঁশিটা আমার হওয়া উচিত। তো ফেয়ারনেসের ডিসিশনও সবসময় যে খুব সহজ এমন না, অনেক বিষয় নিয়েই সিদ্ধান্ত নিতে হয় আর কি। তো আমি এটুকু বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।